হ্যালো, ওয়েলকাম ব্যাক নবাবিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই পেয়ে যাও। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে পড়ব তোমাদের ক্লাস 10-এর ক্লাস চলছে এটা। তো আমরা পড়ব চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। তো এই তাপের ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো যে তাপের মানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুতে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে, প্রসারণ হবে। আর কোনো বস্তুকে যদি তাপ নিষ্কাশন করা হয় তাহলে কী হবে, তার সংকোচন হয়ে যাবে। তো তোমরা এরকম দৈনন্দিন জীবনে এই তাপের বিভিন্ন রকম ঘটনা দেখেই থাকো। যেমন তোমরা দেখেছো যে কোনো কাঁচের বোতলে যদি ছিপি আটকে যায়, ধরো ছিপিটা খুলছে না, তখন কি করো তোমরা, যেহেতু ধাতব ছিপি, তাহলে ছিপিটাকে যদি কঠিন পদার্থ ধাতব আমাদের কাঁচের বোতলে যে ছিপিটা থাকে, তো ওই ছিপিটাকে যদি গরম করা হয় মানে তাপ দেওয়া হয় তাহলে সহজে কিন্তু ছিপিটা খুলে যায়। ঠিক একই রকমভাবে আবার তোমরা দেখেছো যে ফায়ার অ্যালার্ম বা ফায়ার অ্যালার্মগুলো যেভাবে তোমরা দেখেছো যে কোনো কোথাও যদি আগুন লেগে যায় তাহলে অগ্নিসংকেত যন্ত্রগুলো থেকে কী হয়, সেখানে বেলটা বাজে। কি করে বাজে, তো এই অগ্নিসংকেত যন্ত্রগুলোতে বা ফায়ার অ্যালার্মে একটা দ্বিধাতব পাত মানে বাইমেটালিক স্ট্রিপ ব্যবহার করা হয়। তো কোথাও আগুন লাগে তাহলে কী হয়, পাশাপাশি ওই দ্বিধাতব পাতটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে যেহেতু তড়িৎ বর্তনীর সঙ্গে সংযুক্ত থাকে তাহলে বর্তনীটাকে সংযুক্ত করে, সেই জন্যই অ্যালার্মটা বা আওয়াজটা উৎপন্ন হয়। ঠিক একই রকমভাবে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রগুলো যেমন ইস্ত্রি বা থার্মোফ্লাক্স, এই যে ব্যাপারগুলো আছে বা ইস্ত্রি বলি বা থার্মোফ্লাক্স, এইগুলোতে যে আমাদের ওই যে দ্বিধাতব পাত্রটা ব্যবহার করা হয়, তাহলে এটা কি হয়, একটা নির্দিষ্ট উষ্ণতা যখন গরম হয় তখন এই দ্বিধাতব পাত্রটা বর্তনীকে সংযুক্ত করে। আবার আস্তে আস্তে যখন উষ্ণতা হ্রাস পেয়ে যায় তখন এই দ্বিধাতব পাত্রটা বর্তনীকে কী করে, সংযুক্ত করে। একই রকমভাবে ইস্ত্রি বা ইলেকট্রিক এই যন্ত্রগুলো গরম হয়ে থাকে। ঠিক আবার একই রকমভাবে তোমরা আরও কিছু দেখে থাকো। তো তার মধ্যে যেমন তোমরা দেখেছো যে গরুর গাড়ি বা ঠেলা গাড়ির যে চাকার মধ্যে বের পরানো হয়, তো এই যে গরুর গাড়ির চাকার ব্যাস, এর থেকে কিন্তু কম ব্যাসের বেরগুলো, লোহার বের কেনা হয় এবং সেটাকে উত্তপ্ত করা হয় এবং উত্তপ্তের ফলে কঠিনের কী হবে, প্রসারণ হবে। এই প্রসারণের ফলে কী হয়, ওই কাঠের চাকাটার মধ্যে বেরটাকে ঢুকিয়ে দেওয়া হয়। পরে আবার যখন আস্তে আস্তে উষ্ণতা হ্রাস পেয়ে শীতল হয় তখন এই বেরটা কাঠের চাকার সঙ্গে এত সুন্দর লেগে যায় যে আর সহজে কিন্তু খোলে না। তো আমরা পড়ছিলাম যে তাপের ঘটনার সময় সেটা কঠিনের ক্ষেত্রে কীরকম হয়, গ্যাসের ক্ষেত্রে কী হয়, তরলের ক্ষেত্রে হয়। কিন্তু আজকে আমরা জানবো যে কঠিনের ক্ষেত্রে তাপের প্রসারণ কেমন হয়। আজকে আমরা শুধু কঠিনের ক্ষেত্রে জানবো, ঠিক আছে। তো কঠিনের বিভিন্ন ধরনের জ্যামিতিক আকারগুলো আগে জানবো। তো জ্যামিতিক আকারগুলো কেমন হয় কঠিনের, যেমন হচ্ছে কোনো দণ্ডাকার রড, ঠিক আছে। একে যদি আমি, তাহলে একটা হতে পারে, এটা একটা কঠিনের শেপ হতে পারে বা আকৃতি, জ্যামিতিক আকৃতি। আচ্ছা, আর হতে পারে, তাহলে এটা কি দৈর্ঘ্য বরাবর এর যদি আমরা তাপ দিই, এটা তাহলে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে পারে। এটা দেখো একটা হচ্ছে প্লেট, এর দেখো দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে, মানে 2 ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ দুটো আছে। তো এটা যদি আমি তাপ দিই তাহলে এর কী হবে, দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, তাহলে আলটিমেটলি কী হবে, এর ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। আর কেমন আছে, যে ধরো কোনো একটা ঘনক, ঠিক আছে, এর ক্ষেত্রে যদি তাপ দিই তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি বৃদ্ধি পাবে, মানে এর কী হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখলাম কি, যে কঠিনের মধ্যে কিন্তু 3 ধরনের আছে প্রসারণ। কঠিনের ক্ষেত্রে ধরো 3 ধরনের প্রসারণ আছে। একটা কি, ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আচ্ছা 2 হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর 3 হচ্ছে তাহলে কি পেলাম, কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ দেখা যায়, ন্যাচারালি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। তো আজকে আমরা পড়ব শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণের উপর। দেখো আয়তন প্রসারণ যেটা ক্ষেত্র প্রসারণ
দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। দেখো একটা যদি ভালোভাবে বুঝতে পারো বাকি দুটো অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? একদম সোজা জিনিস, ঘাবড়ে যাওয়ার কিছু ব্যাপার নেই। তো পড়ব দৈর্ঘ্য প্রসারণের ওপর। দৈর্ঘ্য প্রসারণ ব্যাপারটা কি বলছি, ধরো এই একটা রড, ঠিক আছে? এটা যদি আমি উত্তপ্ত করি তাহলে এটা দৈর্ঘ্য বরাবর প্রসারণ হবে। ধরো এই রডটার দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে? ধরো উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তো এই রডটার ওপর তাপ দেওয়া হলো, তাহলে তাপ দেওয়া হলে বলেছি যে একটা অবশ্য সবার ক্ষেত্রে প্রসারণ হবে না, যেগুলো হচ্ছে আমার তাপের সুপরিবাহী সেই পদার্থগুলোর প্রসারণ হবে। তাপের কুপরিবাহী পদার্থগুলো কিন্তু প্রসারণ হবে না। যেমন তুমি যদি একটা কাঠকে বা আরও যেগুলো আছে আমাদের তাপের যেগুলো কুপরিবাহী পদার্থ, তাকে কিন্তু যদি তুমি তাপ দাও তাহলে কিন্তু প্রসারণ হবে না। তাহলে এটা লোহার একটা দণ্ডাকার আমার হচ্ছে রড, তো একে যদি আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো, এর উষ্ণতা হলো L1। এবার যদি উষ্ণতাটা বাড়ানো হয়, মানে তাপ যদি বেশি দেওয়া হলো, তাহলে ধরো এই রডটা তখন দৈর্ঘ্য হয়ে গেল L2 আর টেম্পারেচার হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। নিশ্চয়ই T1টা কম আর T2টা বেশি, তাহলে আমি এখানে লিখে দিলাম যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন T1 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ T2টা বেশি হলে তবেই তো এটা প্রসারণ হবে। তাহলে এই L1 দৈর্ঘ্যের একটা রড T1 মানে উষ্ণতা যখন বাড়ালাম তখন বেড়ে কত হলো, L2 হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো, দৈর্ঘ্য বৃদ্ধি কতটা ছিল দেখো, প্রাথমিক আয়তন ছিল L1, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য সমান হচ্ছে L1, আর এটা কি দৈর্ঘ্য, এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য আর এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো, তাহলে আমার অন্তিম হয়েছে L2 আর প্রাথমিক ছিল L1, তাহলে বৃদ্ধি কতটা হলো, তাহলে L2 মাইনাস L1, এটা হলো কি বৃদ্ধি, ঠিক আছে? দৈর্ঘ্য বৃদ্ধি বা বৃদ্ধি না লিখে দৈর্ঘ্যের প্রসারণ লিখি, দৈর্ঘ্য প্রসারণ, বৃদ্ধি না লিখে প্রসারণ লিখি, দৈর্ঘ্য প্রসারণ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হলো, L2 মাইনাস L1। তাহলে উষ্ণতা বৃদ্ধি কতটা হলো, উষ্ণতা বৃদ্ধি হলো দেখো T2 ছিল আমার অন্তিম উষ্ণতা আর আমার প্রাথমিক উষ্ণতা ছিল T1 ডিগ্রি, তাহলে উষ্ণতা বৃদ্ধি হতো কত হলো, T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা পড়ব। কি বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। দেখো তাহলে দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করছে বলো দেখিন। ধরো যদি উষ্ণতাটা বাড়ানো হয় তাহলে উষ্ণতা কতটা বৃদ্ধি হলো তার উপর দৈর্ঘ্য প্রসারণ হবে। মানে যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে দৈর্ঘ্য প্রসারণও বেশি হবে। তাহলে মানে কি উষ্ণতার সঙ্গে বা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আমার এই দৈর্ঘ্য প্রসারণের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক বা সরল সম্পর্ক। কেমন, যদি আমরা উষ্ণতাও বাড়াই তাহলে কী হবে, দৈর্ঘ্য প্রসারণ বাড়বে। তাহলে আমি ডেফিনেটলি লিখতে পারি যে L2 মাইনাস L1 সমানুপাতিক, তাহলে কী হবে T2 মাইনাস T1। আবার দেখো যদি এই রডটার প্রাথমিক দৈর্ঘ্য না জানি তাহলে এর কতটা বৃদ্ধি হলো আমি কি বলতে পারবো, বলতে পারবো না মোটেও। তাহলে এর নিশ্চয়ই প্রাথমিক দৈর্ঘ্য কি ছিল সেটা আমাকে জানতে হবে। যদি প্রাথমিক দৈর্ঘ্য জানতে পারি তবেই বলতে পারবো এর বৃদ্ধি কতটা হলো। মানে যেমন ধরো একটা রড, ধরো এই রডটা কত ছিল, ধরো 5 সেমি ছিল, তারপর বেড়ে এটা ধরো 7 সেমি হলো। তাহলে তবেই আমি বলতে পারবো যে এর বৃদ্ধি কতটা হলো। কারণ যদি আমার প্রাথমিক দৈর্ঘ্যটা না জানা থাকে তাহলে কিন্তু বৃদ্ধি কতটা আমি বলতে পারবো না। তাহলে নিশ্চয়ই আমার যে দৈর্ঘ্যর প্রসারণ সেটা সমানুপাতিক, সেটা নির্ভর করে কার উপর, প্রাথমিক দৈর্ঘ্যের উপর। ওই জন্য এটা লিখলাম যে L1, L2 মাইনাস L1 এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে এটা কার সঙ্গে সমানুপাতিক, এটা হচ্ছে L1 এর সঙ্গে সমানুপাতিক। তো তাহলে আমরা এই দুটো থেকে আমরা লিখতে পারি যে কি L2 মাইনাস L1 সমানুপাতিক L1 T2
মাইনাস T1। আচ্ছা, এটা আমরা কেন লিখলাম বলো তো? এটা আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখলাম। তো আগে আমরা বলে দিই যৌগিক ভেদের নিয়মটা আমরা একটু বলে দিই। তো যৌগিক ভেদের নিয়মটা কি? ধরো এই দিকে আছে যে ওয়াই সমানুপাতিক ধরো জেড আর ওয়াই সমানুপাতিক এক্স। যদি এই দুটো এরকম থাকে কোনো একটা ভেদের, তাহলে দেখো এই দুটো বাম পক্ষের দুটো সমান, মানে একই রাশি, ওই জন্যই একই চল। এবার দেখো ওয়াই আমরা লিখতে পারি সমানুপাতি, এই দুটো গুণাকারে লিখে দেবো, তাহলে জেড ইন্টু এক্স। এটা হলো যৌগিক ভেদের নিয়ম, ঠিক আছে? তাহলে সেই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা L2 মাইনাস L1 সমানুপাতি L1 T2 মাইনাস T1, ঠিক আছে? তাহলে এবার দেখো করছি। তাহলে আমরা কি পেলাম যে L2 মাইনাস L1 সমানুপাতিক L1 T2 মাইনাস T1। দেখো এই সমানুপাতি তুলতে গেলে একটা ধ্রুবক আসে, তাহলে এরকম করছি L2 মাইনাস T1। এই সমানুপাতি তুলতে গেলে একটা সমান চিহ্ন আসবে, এই সমানুপাতিটা তুলছি তাহলে একটা সমান আসবে আর একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আসবে। সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ধরে নাও আলফা। দেখো এটা সমানুপাতি, এটা হচ্ছে আলফা, এটাকে বলে আলফা। তাহলে আলফা T2 মাইনাস T1। তাহলে এই আলফাটাকে বলা হচ্ছে সমানুপাতি ধ্রুবক। যেহেতু এই সমানুপাতে তুলেছিস, তাহলে সমানুপাতি তুলে একটা সমান চিহ্ন একটা ধ্রুবক আছে, তাহলে এই আলফাটাকে বলা হচ্ছে কি? আলফাটাকে বলা হচ্ছে সমানুপাতি ধ্রুবক। তাহলে এইখান থেকে বলতে পারি যে L2 মাইনাস এটা L1 হবে, যে L2 মাইনাস L1 তো L2 মাইনাস L1 বাই, আচ্ছা এইখানে L1টা মিসিং হয়েছে, হ্যাঁ, তাহলে L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 T2 মাইনাস T1। দেখো এই L1টাকে ব্র্যাকেটের পরে লিখতে পারি, আগে লিখতে পারি, কোনো ব্যাপার নেই। তাহলে আমি এখান থেকে কী পেলাম যে আলফা সমান কী পেলাম L2, এই যে L2 মাইনাস L1 ছিল আর এটা নিচে চলে এলো, তাহলে কি পেলাম আলফা সমান হচ্ছে L2 মাইনাস L1 আর L1 T2 মাইনাস T1। তাহলে আমরা এই যে রাশিমালাটা পেলাম, ঠিক আছে? তাহলে এটাকেই কিন্তু বলা, এই আলফাটা কি বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমরা বের করে দিলাম। কীভাবে করলাম এই যে তোমরা বুঝতে পারবে। প্রথমে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা কার উপর নির্ভর করে দেখে নিলাম, কার উপর সেটা দেখলাম কি প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে আর উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। তাহলে সেখান থেকে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এইখান থেকে লিখলাম যে L1 মাইনাস L2, এই যে এখানে ছিল L2 মাইনাস L1 সমানুপাতিক L1 T2 মাইনাস T1। তাহলে এখান থেকে সমানুপাতি তুললাম, একটা সমান চিহ্ন এলো, একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর এলো, সেটাকে বললাম সমানুপাতিক ধ্রুবক বা ওর নামটা হচ্ছে আলফা। তাহলে আলফা সমান কী পেলাম L2 মাইনাস L1 আর হচ্ছে L1 T2 মাইনাস T1। তো তোমাদের এইখান থেকে এই রাশিমালাটা অনেক সময় বের করতে হয়তো বলতে পারে। তো আরেকটা কোশ্চেন যেটা তোমাদের এখানে আসে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করলাম, কিন্তু এবার দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ঠিক আছে? ধরো যদি দেখো যদি হচ্ছে যদি উষ্ণতার বৃদ্ধিটা 1 ডিগ্রি হয়, মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি, মানে হচ্ছে ধরো T2 মাইনাস T1, ঠিক আছে? এগুলো ডিগ্রিগুলো একটু দেওয়া হয়নি, এগুলো একটু দিয়ে নেবে। তাহলে দেখো T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি একক হয় মানে 1 হয়, ঠিক আছে? আর L1টা যদি একক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আলফা সমান কী পাচ্ছি? আলফা সমান পাচ্ছি L2 মাইনাস L1 আর কি পাচ্ছি যে এটা যদি 1 বসাই আর এটা ধরো 1 বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম আলফা সমান কি পেলাম L2 মাইনাস L1। তাহলে দেখো এটাকেই কিন্তু বলা হচ্ছে দৈর্ঘ্য
প্রসারণ গুণাঙ্ক। মানে ধরো প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিনের মানে কোনো কঠিনের যদি একক দৈর্ঘ্যের ওপর দৈর্ঘ্যের যে প্রসারণ হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আবার বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিনের মানে একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটাকেই বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এখান থেকে যেটা বলছিলাম যে একটা কোশ্চেন তোমাদের আসে দৈর্ঘ্য প্রসারণ তাহলে গুণাঙ্ক কী বলে তোমরা জেনে নিলে। তো এখান থেকে যে একটা তোমাদের কোশ্চেন আসে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। এটা পরে বা কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে পড়ে সেটা বলবো। তো দেখো আমি লিখছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। কিভাবে বুঝবে? ভালোভাবে বুঝবে জিনিসটা। দেখো তাহলে তুমি কি পেয়েছো? আচ্ছা তাহলে এখানে থাক। তাহলে আলফা সমান কি পেয়েছি? L2 মাইনাস L1 আর L1 T2 মাইনাস T1। তাহলে দেখো L2 মাইনাস L1 তাহলে দেখো L1টা একটা দৈর্ঘ্য আর L2টা একটা দৈর্ঘ্য। তাহলে নিশ্চয়ই দুটো দৈর্ঘ্যের এককের যে বিয়োগফল একটা দৈর্ঘ্যের এককই পাবো। তাহলে L2 মাইনাস L1 হচ্ছে কি তাহলে দৈর্ঘ্যের একক L2 মাইনাস L1। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যে T2 মাইনাস T1 এটা কিসের একক? এটা হচ্ছে T2 মাইনাস T1 এটা হচ্ছে উষ্ণতার একক। ঠিক একই রকমভাবে আবার L1টা কিসের একক? L1টা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে আমরা বসাচ্ছি এই মানগুলো এখানে বসাচ্ছি। দেখো এবার দেখো তাহলে আলফা সমান কি পাচ্ছি? দেখো আলফাটা কি বলেছি? আলফাটা আগেই বলেছি যে আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা সমান কি পেলাম? যে দৈর্ঘ্যের একক আর L1 T2 মাইনাস T1 এখানে বসে। দেখো L1টা কিসের একক? দৈর্ঘ্যের একক। আর T2 মাইনাস T1টা কিসের একক? এটা হচ্ছে লিখে দিয়েছিলাম উষ্ণতার। দেখো উষ্ণতার একক। তাহলে দেখো এটা যদি কেটে যায় তাহলে আলফা সমান কি পেলাম? আলফা সমান পেলাম 1 বাই একক। তাহলে কি পেলাম? যে আলফা সমান পেলাম 1 বাই উষ্ণতার একক। তাহলে দেখো এই যে আমরা পেলাম, তাহলে তোমাকে যদি বলতে দেয় যে প্রমাণ করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, তাহলে তুমি কিন্তু এই যে এই রাশিমালাটা লিখবে, এইগুলো লিখবে, এইখানে পর্যন্ত করে দেবে, নিয়ে লাস্টে এখানটা প্রমাণিত বলে লিখে দেবে। তাহলে দেখো এইখান থেকে দেখো আলফার মান কিন্তু 1 বাই উষ্ণতার একক তাহলে পেলাম। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে আলফার মান বা আলফার একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না। কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দেওয়া যায় যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান উষ্ণতার এককের ওপর নির্ভর করে। তাহলে দেখো দুটো হতে পারে, হয় দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না বা উষ্ণতার এককের ওপর নির্ভর করে। তাহলে তুমি এইখান পর্যন্ত লিখে দিলে, তাহলে পরিষ্কার হলো। তাহলে আজকে মোটামুটি আমাদের এই দৈর্ঘ্যর মানে প্রসারণ ব্যাপারেই চলছে। তো এরপর পড়ব যে এবার দেখো পড়ব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। কি পড়ব?
যে দৈর্ঘ্য প্রসারণ কি বলবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। দেখো একক তো তোমরা জানো যে সিজিএস পদ্ধতিতে হয়, এসআই পদ্ধতিতে হয়, এমকেএস পদ্ধতিতে হয়, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা লিখব কি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক, ঠিক আছে। তারপর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক করবো। তাহলে দেখো সিজিএস বা এসআই একক পাওয়ার আগে তাহলে আমাকে আগে সেই রাশিমালাটা জানতে হবে, যে আমরা কি পেয়েছিলাম, আলফা সমান পেয়েছিলাম, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালা আলফা সমান, আমরা যখন ওই দৈর্ঘ্যের একক উষ্ণতার একক যখন বসালাম, বসিয়ে যখন কাটাকাটি করে দেখলাম কি পেয়েছিলাম, যে আলফা সমান হচ্ছে 1/, উষ্ণতার একক। তাহলে কি পেলাম, যে আলফা সমান কি পেলাম, যে 1/, উষ্ণতার একক। তাহলে দেখো এবার মানটা বসাচ্ছি, যদি ধরো উষ্ণতার একক কি হয়, দেখো উষ্ণতার একক বলে এবার লিখছি, দেখো উষ্ণতার সিজিএস একক। তাহলে উষ্ণতার সিজিএস একক কি হয়, তোমরা তো নিশ্চয়ই জানো যে উষ্ণতার সিজিএস একক কি হয়, যে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। ঠিক একই রকমভাবে উষ্ণতার এসআই একক। তাহলে উষ্ণতার এসআই একক কি হবে, উষ্ণতার এসআই একক ধরো কেলভিন, আর উষ্ণতার আরেকটা হয় সিজিএস এসআই, আরেকটা ধরো এফপিএস। তাহলে আরেকটা হচ্ছে ওই এফপিএস পদ্ধতিতে ধরো ওটা কি হবে, উষ্ণতার আরেকটা একক কি হবে, ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো সিজিএস একক কি পাবো আমরা, উষ্ণতার সিজিএস একক ধরো, তাহলে আলফা সমান যদি 1/, আমরা ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, তাহলে এই ডিগ্রি সেন্টিগ্রেডটা যদি ওপরে যায় তাহলে কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হবে না, হবে না। কারণ তোমরা তো অঙ্কে শিখেছো যে 1/x যদি হয় তাহলে কি হবে, x টু দি পাওয়ার -1 হবে। ঠিক 1/, যদি x এর স্কোয়ার থাকে সেটা কি হবে, x টু দি পাওয়ার -2 হয়। ঠিক একই রকমভাবে 1/, ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তো এটাকে যদি আমরা ওপর দিকে তুলি তাহলে হবে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক কি পেলাম, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -। ঠিক একই রকমভাবে বসাও, যে আলফা সমান কি 1/, উষ্ণতার সিজিএস একক আমি ডিগ্রি সেন্টিগ্রেড বসেছিলাম, এখানে যদি এসআই একক বসাই কে, তাহলে কেটা যদি ওপর দিকে চলে যায় তাহলে উঠবে, তাহলে কি হবে, কে টু দি পাওয়ার -1। তাহলে এইখানে এটা কি পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি পেলাম হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক একই রকমভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি এফপিএস একক বলা হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো, যে 1/, ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা উঠলে কি হবে, যে এখানে আমরা লিখে দেবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এফপিএস একক, তাহলে কি হচ্ছে, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দেখাও, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। তারপর দেখাও যে বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, ঠিক আছে, বা আলফার মান উষ্ণতার এককের উপর নির্ভর করে, বা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, আর একটা ধরো এফপিএস, এমনি সাধারণ যে এফপিএস পদ্ধতি, এই এফপিএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি। তো মোটামুটি এইখান পর্যন্ত পড়া হলো, তোমরা নিশ্চয়ই ভালোভাবেই বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো জায়গায় না বুঝতে পারো, খুবই সোজা চ্যাপ্টার, তো আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, যে কোনখানটা বুঝতে পারছি না আমাদেরকে ইনফর্ম করবে, অবশ্যই আমরা জানাবো। এর পরের দিনে আমরা এই মাত্রাটার ব্যাপারে পড়বো, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হবে, আর হচ্ছে
যেমন আজকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর আলোচনা হলো, এরপরের দিন ইজি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ ব্যাপারটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই ব্যাপারগুলো আলোচনা হবে। আজকের ক্লাস এইখানে পর্যন্ত হলো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে তো পরে আবার হেল্প করা হবে। তো এখানেই শেষ হলো, ধন্যবাদ।